ঈদ মুবারক। দর্শক সবাইকে ঈদের বিশেষ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্বকাপ উন্মোদনার ঈদ। দর্শক, আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল এবং আজকে আমি বললাম যে বিশ্বকাপ উন্মোদনার ঈদ, তাই বিশ্বকাপের আগে আমাদের সাথে এমন একজন আছেন যিনি সাবেক ফুটবলার, ঢাকা লিগের সর্বোচ্চ গোল স্কোরার এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। ঈদ মুবারক আসলাম। ঈদ মুবারক। আমরা বলছিলাম দর্শক যে আমরা ঈদের আয়োজন এবং একই সাথে বিশ্বকাপ উন্মাদনা, আমরা বিশ্বকাপ নিয়ে আলোচনা করব এবং ঈদ নিয়ে আলোচনা করব। শুরু করতে চাই আসলে ঈদ আয়োজন নিয়ে, যেহেতু বললাম যে ঈদের আয়োজন। আপনার বর্তমান ঈদটা আসলে কেমন কাটছে বা কিভাবে কাটে? ঈদের আনন্দ তো এটার সঙ্গে কোথাও কারোর সঙ্গে তুলনা করা যায় না। ঈদের আনন্দ মানে সমস্ত পরিবার নিয়ে একটা বিরাট একটা ঈদের আয়োজন করা হয় এবং এটার আমেজটাই অন্যরকম। এবং আপনি জেনে খুশি হবেন, আজ পর্যন্ত জীবনে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সময় হয়তো দু একটা ঈদ আমার মিস হয়েছে। আমি আমার পরিবার ছাড়া আমি কখনো বাইরে ঈদ করি নাই কারোর সঙ্গে। যেহেতু কোরবানির ঈদ, সেই ক্ষেত্রে মানে আপনি ছোটবেলায় যেভাবে ঈদ মানে পালন করতেন, এখনো কি মানে ওই আনন্দটা খুঁজে পান কিনা ঈদের মধ্যে? ছোটবেলায় একটা মজার আনন্দ ছিল যে গরুটা কার কত সুন্দর হয়, এবং বাবার হাত ধরে হাটে যেতাম। পরে বড় ভাই ছিল, বড় ভাইয়ের হাত ধরে যেতাম। এখন নিজের কাঁধে কিছুটা দায়িত্বভার এসেছে। আমার ভাইরা আছে ওখানে খুলনা, যে আমরা সবাই মিলেই হাটে যে একটা ঈদ গরু কিনবো, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। এবং সব থেকে মজার ব্যাপার কি, একবার আমার ভাইরা সবাই মিলে একটা গরু কিনেছি আমরা। এই গরুটা হঠাৎ করে আমাদের রূপসা নদীর ওপারে আমাদের হাট বসতো। তো ওই গরুটা হঠাৎ করে ওই রূপসা নদীতে ঝাঁপ দিয়ে আমাদের কাছে ছুটে চলে গেল, এবং সেই যে কি কান্না, আমরা সবাই মিলে চিন্তার বাইরে। পরে জেলেদের আশ্রয় নিয়ে অনেক কষ্ট করে গরুটাকে উদ্ধার করেছিলাম। আমরা বলছিলাম যে আসলে সামনে কিন্তু বিশ্বকাপ এবং বিশ্বকাপ উন্মাদনা, সেই ক্ষেত্রে শেখ আসলাম ভাই আসলে কোন দল সাপোর্ট করবে এবার? বিশ্বকাপে আমি সাধারণত ল্যাটিন আমেরিকান দলগুলোকে আমি সাপোর্ট করি, কারণ তারা একটা নান্দনিক ফুটবল উপহার দেয়। তবে এই বিশ্বকাপ আমি জানি না কতটুকু অ্যাট্রাকটিভ হবে, বাট আমার কাছে মনে হয় যে বিশ্বকাপটা গতির খেলা হবে। মানে হিট অ্যান্ড রান, যে স্কিলটা আমরা দেখতাম আগে, বিশেষ করে অন্য অন্য ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্পেনের কিছু খেলা এখনও চোখে লেগে আছে। পাশাপাশি বলবো যে ইওয়ান ক্রাউফ, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার আমার চোখে, আমার দেখা মতো। এই প্লেয়ারগুলোর মতো এই ছন্দের যে ফুটবলটা ছিল, এই নান্দনিক ফুটবলটা আমরা খুব মিস করি আসলে। এইবার আপনি কোনো দল বেছে নিয়েছেন কিনা এখনো পর্যন্ত? না, আমি সাধারণত দল বেছে নিই না। যারা ভালো ফুটবল খেলবে তারাই জিতবে। তবে এবার আমি বলেছি আগেই, গতির খেলা হবে। সেদিক থেকে আমার মনে হয় যে ইউরোপিয়ান দল কিছুটা হলেও এগিয়ে থাকবে। আমি যদি একটু জানতে চাই যে আপনারা যখন খেলেছেন 80 দশকে 90 দশকে ক্লাব ফুটবল খেলেছেন, সেই জায়গায় ওই সময় কি মানে আপনাদের মধ্যে কোনো, আমরা যেমন এখনো যেমন দেখি যে খুব উত্তেজনা হয় মানে সাপোর্টারদের মধ্যে, ওই সময় কি হতো কিনা কারোর মধ্যে? ওই সময় তো আমরা আমাদের বাসায় টেলিভিশন ছিল, তো সবাই মিলে আমরা, আমাদের বিরাট উঠান ঘর আছে ওখানে, ওই উঠানে বসে সবাই খুব আনন্দ ফুর্তি হতো এবং আমরা ওই ওয়ার্ল্ড কাপটা ওখানে আমরা এনজয় করতাম। এবং এবং ক্লাবে যদি বলি, ক্লাবে কারোর সাথে ক্লাবে মোটামুটি মজার কোনো ঘটনা আছে কিনা? না, ওই যে হেরে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো, এবং যে মানে বিরোধী দল থাকতো, যদি আমার দল জিততো আমরা খাওয়াতাম। এই ধরনের একটা আনন্দ ফুর্তি হতো আর কি। সারা বিশ্ব তো বিশ্বকাপের জ্বরে ভুগবে, তো এবারও হয়তো বা আমার দেশে, আমার এলাকায় এরকমই হবে। এবং বিশ্বকাপ আসলে কিন্তু আমরা দেখি যে মানে প্রত্যেকটা দল দুই ভাগে ভাগ হয়ে যায়। বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সেই ক্ষেত্রে এবার হয়তো ব্রাজিলের যদি বলি, নেইমার নেইমার দলে আছেন এবং একই সাথে মেসিও কিন্তু দলে আছেন। একটু ভিন্ন কিছু দেখবেন কিনা মনে হয়? না, এই দুজনেরই কিন্তু বয়স হয়েছে। আমি বলবো বিশেষ করে মেসির ব্যাপারে আমি বলতে চাই যে উনি যে দ্রুত গতিতে, যে পায়ের যে কারুকার্য ছিল, যে ক্যারিসমেটিক ক্যারেক্টার ছিল, সেটা কতটুকু ফুটিয়ে তুলতে পারবে আই এম ইন ডাউট। কারণ ওই গতিতে সে একজনকে বাইপাস করাটা কিছুটা হলেও মানে বাধার সম্মুখীন হবে। কারণ ইউরোপিয়ান দলগুলো সব টকবগি তরুণদের নিয়ে দল গঠন করেছে, আমি দেখেছি। আমার মনে হয় যে কিছুটা হলেও তারা
বিপদে পড়বে। আমি যদি বলি যে আমি বলছিলাম যে 90 এবং 80 দশকে আপনারা যখন খেলেছেন তখন মানে ক্লাব ফুটবলে যে উন্মাদনাটা জি, ছিল, জি, জি। এখন কি ওই জায়গাটা একটু হলো মিস করেন কিনা আসলে? হ্যাঁ, ডেফিনেটলি। বিশেষ করে বাংলাদেশে আমি বাজেভাবে মিস করি এটাকে। এবং একটা সময় গেছে যে সারা বাংলাদেশ দুভাগে বিভক্ত হয়ে গেছে। আবাহনী মোহামেডান খেলা মানে সারা বাংলাদেশ দুভাগে ভাগ হয়ে গেছে। এবং যখন খেলা হতো স্টেডিয়ামে, যত লোক ভিতরে থাকতো তত লোক বাইরে মানে আওয়াজ শোনার জন্য মানে ওরা তটস্থ থাকতো, কোন দল জিতলো, কারা জিতলো। এবং এমন একটা সময় গেছে আমরা আবাহনীর হয়ে ম্যাচ জিতার পর আমি যদি গোল করেছি, আমাকে ওখানে আর নিচে নামতে দেয়নি, ওরা কাঁধে করে নিয়ে ধানমন্ডি পর্যন্ত আমাকে নিয়ে গেছে। এই যে মানে মানুষের যে বহর, এ দেখার মতো জিনিস ছিল। এবং আমাদের আনন্দের যে খোরাকটা আমরা জুগিয়েছি এই সমাজকে সুষ্ঠু এবং সুন্দর রাখার জন্য, এটা একটা বিরাট অবদান। আমাদের যারা অর্গানাইজার ছিল তাদেরকে স্যালিউট করতে হয়। এই যে ক্লাব ফুটবলে হয়তো না, কিন্তু দেশের ফুটবলে ওই ক্রেজটা কিন্তু এখনো পাওয়া যায়, এখনো আছে। এটা একটু হলো আনন্দ দেয় কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। যেমন হামজা চৌধুরী আসাতে সমস্ত গ্যালারি উপচে পড়া ভিড়, এটা দেখে আসলে আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। এবং কিছুটা হলে আমরা আনন্দিত হই যে ফুটবল হয়তো তার গতি ফিরে পাচ্ছে। আমি আমি বলছিলাম যে বিশ্বকাপে পরিবারের কথা, আপনি ক্লাবের কথা বলছিলাম, এবং পরিবারে কি পরিবার, আমার ওয়াইফ আর্জেন্টিনার সাপোর্টার। আচ্ছা, আমার মেয়েরাও মায়ের পদাঙ্ক অনুসরণ করে। আমি ব্রাজিলকে ভালোবাসি, কারণ ওদের নান্দনিক ফুটবল আমার এখনো চোখে লেগে আছে। ব্রাজিলে যদি একটা নাম বলতে বলি যে কার খেলা আপনি সবচেয়ে বেশি অ্যাডমায়ার করেন, যে না এর খেলা দেখতে ভালো লাগে? না, তখন তো 60, 70, 80, 90 দশকের প্লে এবং গারিনচা রেঞ্জা যারা খেলতেন, এরা তো তুখোড় প্লেয়ার ছিল। এদের তো ধারে কাছে কোনো প্লেয়ার আছে কিনা আই এম ইন ডাউট। সো এই ধরনের প্লেয়ার সৃষ্টি করতেও সময়ের ব্যাপার। আপনার এমন কোনো সতীর্থ ছিল কিনা যে যার মাঝে এই বিষয়টা বেশি কাজ করতো, মানে সমর্থক হিসেবে বেশি কাজ করতো, যার সাথে কথা কাটাকাটি হতো, এরকম কেউ ছিল কিনা ওই সময়? আমারই ক্লাবে ছিল 2-4 জন ছিল এরকম। যেমন মুন্না অন্য দলে সাপোর্ট করতো, আমি ব্রাজিল সাপোর্ট করতাম। মুন্না ভাই কোন দলে সাপোর্ট করতেন? মুন্না আর্জেন্টিনা ছিল। আচ্ছা, তো এই এক একজনের ভালোবাসা। তখন কি কোনো কথা কাটাকাটি না হতো না কিনা? না, ওই ধরনের হতো না। ওই টাগ অফ ওয়ার হতো। হ্যাঁ, আজকে দেখা যাবে তোমার দল কি করে, ও চ্যালেঞ্জ ছুটতো। এরকম পাকির আলী যেমন শ্রীলঙ্কার, ও একজনের সাপোর্ট করতো। এই ধরনের একটা ভালো পরিবেশ তৈরি হতো ওখানে। এবং খাওয়া দাওয়া তো অবশ্যই হতো। খাওয়া দাওয়া হতো। যে হারবে তাকে খাওয়াতে হতো। কতবার খাওয়াতে হয়েছে আপনার? আমি তো একবার খাওয়াইছি। এবং যদি ব্রাজিল জিত সেই ক্ষেত্রে তো আপনি খাবার পেয়েছেন। আমি খেতাম, হ্যাঁ। এবং বাংলাদেশের ফুটবলের কথা বলছিলাম, আপনি জানেন যে বাংলাদেশের একটা সময় ছিল, আপনারা যেটা বললেন যে একটা বর্ণিল সময় আসলে ফুটবলের, সেই আক্ষেপটা আপনি বলছিলেন যে কিছুটা হলো জাতীয় দলে হয়তো বা ঘুচিয়েছে ক্লাব ফুটবলের যে আক্ষেপটা, সেই জায়গাটা কতটুকু পূরণ করতে পেরেছে মনে হয়? এখন তো আমার মনে হয় যে ক্লাব ফুটবলই মানে সারা বিশ্বে কিন্তু এটা মানে একটা আবেদন আছে, এবং প্রতিটা বিখ্যাত প্লেয়াররা ক্লাব ফুটবলেই তারা ফোকাসড হয়। সো এই জায়গাটাকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়, ওনার সঙ্গে কথা হয়েছে, আমি বলেছি ওনার যে যৌবনের যে ফুটবলটা ছিল সেই জায়গাটা যেন আমাদের দেশ এখন ফিরে যায়। বিশেষ করে ক্লাবগুলো কিন্তু রুগ্ন শুগ্ন সব মারা যাচ্ছে। এই ক্লাবের পৃষ্ঠপোষকতা এবং এইদের যে লিডারশিপের যে যারা দায়িত্ব নিয়ে কাজ করবে, এই ধরনের ক্যারেক্টারগুলো বেছে বাইর করা দরকার সমাজে। বিশেষ করে আমাদের যেমন মনিরুল হক চৌধুরী, উনি মোহামেডানের ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজার আমি বলবো। সিমিলারলি হারুন সাহেব ছিলেন আবাহনীর কর্মকর্তা। এই যে কর্মকর্তাগুলো, সাবের হোসেন চৌধুরীকে নিয়ে আসলেন উনি প্যাট্রোনাইজ করার জন্যে, অঞ্জন চৌধুরী পিন্টু সাহেব আসলেন আমাদের আবাহনী ক্লাবের হাল ধরতে, এই ধরনের ওই মোহামেডান আকমাল সাহেব, এই বড় বড় এই অফিসিয়ালগুলো, এর তো কোনো মানে পরিপূরক কোনো ক্যারেক্টার আমরা পাচ্ছি না। এই ধরনের ক্যারেক্টার যদি প্রতিটা ক্লাবে আসে, ডেফিনেটলি ক্লাবগুলো আবার ঘুরে দাঁড়াবে এবং খেলাটাও জমজমাট খেলা হবে। শেখ আসলাম, আপনি একই সাথে ঢাকা লিগের সর্বোচ্চ গোল স্কোরার, এবং আমি যদি বলি আপনি ভিক্টোরিয়ায় খেলেছেন, বিজেএমসির হয়ে খেলেছেন, আবাহনীর হয়ে খেলেছেন। ভিক্টোরিয়াতে একটা সুন্দর স্মৃতি আপনাকে বলি, ভিক্টোরিয়া ভার্সেস মোহামেডানের খেলা। আমরা তো রেলিগেশন সেভ করে উপরের দিকে উঠবো। এই খেলাতে তখন ইনায়েত ভাই
মানে ডাকসাটে প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বাংলাদেশে। ওনার এগেনস্টে আমি হঠাৎ করে আমার সতীর্থ খেলোয়াড় ছিল তখন জাহাঙ্গীর ভাই, উনি আমাকে বল দিয়ে ওই বল আমি গোল করি। এবং আই সয়ার আপন গড, খেলা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ক্লাব ঘর সব ভেঙে চড়ে চুরমার করে দিয়েছে। সো ডেজ ওয়াজ লাইক দ্যাট। আমি পালাই কুল পাই না যে পুলিশ স্কোয়াড করে আমাকে বলছে তুমি থানায় বসো, তোমাকে মেরে ফেলবে তারা, তুমি কেন গোল করলা। এইরকম উত্তেজনা ছিল ফুটবল নিয়ে। আমি যেটা বলতেছিলাম যে আপনি আবাহনীরও খেলেছেন এবং মোহামেডানের হয়ে খেলেছেন, মানে ওই সময় আমরা যদি জানি যে দুইটা রাইভালরি আসলে বাংলাদেশ যদি থাকে মোহামেডান আবাহনী, মানে আপনার মানিয়ে নিতে সমস্যা হয়নি তখন? না, আসলে তখন এক একটা ক্লাবের ওয়ে অফ প্লে ছিল ডিফারেন্ট টাইপের। যেমন আবাহনী গুছিয়ে ফুটবল খেলতো, পায়ে পায়ে ফুটবল খেলতো, আর মোহামেডান হিট অ্যান্ড রান ফুটবল খেলতো, যেটা কিছুটা হলেও খাপ খাওয়াতে কষ্ট হতো, বাট দুজনের ধারাটা ছিল দুরকম। সেটা তো মাঠের কথা বললাম, কিন্তু আমি বাইরের আবহাওয়ার কথা বলি, কারণ যারা আপনাকে একসময় পছন্দ করতো তারা আবার আপনাকে অপছন্দ করা শুরু করলো। হ্যাঁ, ওই যখনই মোহামেডান ছেড়ে আবাহনীতে গেছি তখন মোহামেডান গ্যালারি থেকে সমানে গালিগালাজ শুরু করে দেয়। এটা শুনতেই হবে, এবং এইগুলো অ্যাকসেপ্ট করেই আমরা ফুটবল খেলেছি। আসলাম ভাই, আমরা আরো আলোচনা করবো, তো আমাদের একটা বিরতিতে যেতে হবে। জি প্লিজ। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ঈদের বিশেষ আয়োজনে আমরা কথা বলছিলাম শেখ আসলামের সাথে। বিরতি থেকে ফিরছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমরা কথা বলছিলাম ঈদ আড্ডায়। আমাদের সাথে আছেন শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, আমরা আপনার অতীত সম্পর্কে জানছিলাম, এবং একই সাথে যদি বলি, আপনি কিন্তু শুধু বাংলাদেশে নয়, একই সাথে কলকাতায় অনেক জনপ্রিয় ছিলেন। এবং আমি কিছু ছবি দেখছিলাম যে আপনি ওই সময় কতটা জনপ্রিয় ছিলেন, এবং মনে মুন্না, রুমি ভাই এবং আপনার একসাথে খেলেছেন ইস্ট বেঙ্গলে। এবং সেই জায়গায় যাওয়ার রহস্যটা জানতে চাই। বেঙ্গলে আসলে আমাদের বাংলাদেশে ইস্ট বেঙ্গলে আমন্ত্রিত ছিল একটা টুর্নামেন্টে, সেটা হলো মামুনি কাপে। তো আমরা দুই গ্রুপ থেকে ইস্ট বেঙ্গল এক গ্রুপে উঠলো, আবাহনী এক গ্রুপে ফাইনালে উঠলো। এই ফাইনাল ম্যাচে আমি ভাস্কর গাঙ্গুলির এগেনস্ট ইস্ট বেঙ্গলের এগেনস্টে আমি একটা গোল করি, ওই এক গোলেই জিতে যাই আমরা। ওই জেতার পর থেকে ওনার যে গেম সেক্রেটারি ছিলেন, উনি আমাকে বলল যে তোমার বৌদি তো কান্না থামাচ্ছে না, তোমাকে ওপার যেতেই হবে। তখন আমি বললাম আমি একা তো যাবো না, তখন আমি রুমি এবং মুন্নাকে বললাম, তখন আমরা তিনজনই গেলাম ওখানে খেলতে। এবং আমরা ওখানে যে আমরা সবার মন জয় করতে পেরেছিলাম, এবং ইস্টবেঙ্গল ওখানে আনবিটেন চ্যাম্পিয়ন হয়। আমি একটা ছবি দেখাতে চাই আপনাকে, যে ওই ছবিটার আসলে পিছনের ইতিহাসটা আমি জানতে চাই। এই ছবিটা তিনজন আপনারা একই সাথে দাঁড়িয়ে আছেন, এই ছবিটার পিছনের ইতিহাস যদি এটা আমরা ওই প্র্যাকটিসের কোনো এক ফাঁকে আমরা তিনজনে আলাপ করছিলাম যে খেলার স্ট্র্যাটেজি নিয়ে, যে আমরা ওই অপোনেন্ট টিম খেলবে তাদের সঙ্গে কেমন কি খেলবো। আর এটা ছিল, এই ছবিটা ছিল আমাদের ওখানে ইস্টবেঙ্গল ক্লাব আমাদেরকে ওই দশকের সব প্লেয়ারদেরকে ডেকে নিয়ে ওরা সম্বর্ধনা দিয়েছিল। এটা হলো সেইখানের ছবি। আমার কাছে আরো কিছু ছবি আছে, আমি ওই সব ছবিগুলো দেখতে চাই। আমি পরের ছবিটা যদি একটু দেখি, সেই জায়গায় আপনি মনে হয় মাথায় ব্যান্ডেজ করা কোনো একটা ম্যাচ খেলেছিলেন ব্যান্ডেজ করে। হ্যাঁ, না এটা এই যে ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট গোল আমার মনে হয়। আমার সঙ্গে এই যে এমিলির ভাই স্বপন, ও খর্বগায় প্লেয়ার, কিন্তু আমি ওর আগেই আমি জাম্প করে উঠে গোল করে দিই। এটা গোল। এটা কাদের বিপক্ষে আপনার? এটা ছিল বিমা, সাধারণ বিমা। এই যে আরেকটা ছবি দেখছি আমি, এটা আমাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার হাত থেকে আমি এটা নিচ্ছি, রাষ্ট্রীয় পুরস্কার। মির্জা আব্বাস সাহেব আছে, হারুন ভাই আছেন, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা এখানে আছেন। এত এত অর্জন আসলে একটু হলো অনুপ্রাণিত করে কিনা? এখনো মনে পড়লে একটু আবেগ আপ্লুত হয়ে পড়ি কি, ওই স্বর্ণালী যুগটা কিভাবে আমরা আর দেখব? কারণ এই যুব সমাজকে সুসংগঠিত করতে গেলে এবং দক্ষ একটা জাতি হিসেবে আমাদের পরিচিতি পেতে গেলে খেলাধুলার, লেখাপড়া আর খেলাধুলার বিকল্প হতে পারে না। কারণ সুস্থ মানুষ একটা সুন্দর সমাজ গঠন করতে পারে। তো আমার মনে হয় এই দিকে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি যেহেতু ফুটবলার ছিলেন, হি নোজ বেটার দ্যান মি কীভাবে আমাদের সারা বাংলাদেশকে রিঅর্গানাইজ করা যায়।
বিশেষ করে যুব সমাজকে, এবং যেখানে যেখানে বড় বড় লিগ খেলা হতো সেই জায়গাগুলোতে যদি ফোকাস করা যায়, ডেফিনেটলি আমাদের প্লেয়ার আবার বেরোবে। আপনার কোনো মানে সাজেশন আছে কিনা? খুলনার লিগ ছিল জমজমাট লিগ। ওই দক্ষিণ অঞ্চলের যত প্লেয়ার ছিল ওখান থেকে ঢাকায় খেলতে আসতো। এবং চিটাগং লিগ, তারপর আপনার রাজশাহী লিগ, এই ডিভিশন শহরগুলোতে যদি লিগ করা যায় এবং ক্লাবগুলোকে যদি রিঅর্গানাইজ করা যায়, ডেফিনেটলি আমাদের প্লেয়ারের কোনো অভাব নেই। পরামর্শগুলো কখনো দেয়া হয়েছে কিনা যারা আমরা ফুটবল কর্তা রয়েছেন তাদের আমার সাথে সঙ্গে আলোচনা মাননীয় হয়েছে? মন্ত্রী মহোদয়ের কথা হয়েছে, তা ওনাকে বলেছে আপনার যৌবনের যে ফুটবলটা ছিল ওই জায়গাটায় আমরা ফিরে যেতে চাই, আপনি একটু চেষ্টা করলেই হবে। তো উনি বললে যে কথা দিয়েছেন যে চেষ্টা করব। এবং আপনি ফুটবলে এত অর্জন, মানে ফুটবলের আসার পিছনের গল্পটা একটু জানতে চাই ছোট্ট করে। ফুটবলে আমি 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 ছিলাম আসলে একজন অ্যাথলেট। সত্যি কথা বলতে কি, আমি ইন্টার স্কুল এবং ইন্টার কলেজ অ্যাথলেট মিটে আমি ঢাকাতে এসেছিলাম। তখন আউটার স্টেডিয়াম, ওই হকি স্টেডিয়াম ছিল না, সমতল মাঠ ছিল, ওইখানে আমাদের ইভেন্টগুলো হতো। তো আমি যখন 100 মিটার স্প্রিন্ট শেষ করলাম, করার পর আমি জ্যাভলিন থ্রোতে ভালো ছিলাম। ওই জ্যাভলিন থ্রো করার পর আমাকে আমার এক গোলকিপার, আমার খুলনার গোলকিপার, ওনার এগেনস্টে খুলনাতে আমি একটা ফুটবল ম্যাচ খেলেছিলাম। তো ওনার মনে দাগ কেটেছিল, উনি আমাকে দেখেই আমাকে ধরে নিয়ে গেল এবং বললো যে দলবদল চলছে, জলদি তুমি আসো। তখন আমাকে ভিক্টোরিয়া ক্লাবে নাম এন্ট্রি করে দেয়। মানে আপনার কখনো ফুটবলার হবার ইচ্ছা ছিল না আপনার? না, ফুটবলার হওয়ার ফুটবল খেলতাম, কিন্তু ফুটবলার হওয়ার আগে আমি বেটার অ্যাথলেট ছিলাম। আমি জ্যাভলিন থ্রো মোটামুটি একটা জায়গায়, ভালো জায়গায় নিয়ে যেতে পারতাম। জাতীয় পর্যায়ে আমি মানে কোয়ালিফাইও করতাম এটাতে। আমার এগেনস্টে যে গোলকিপার ছিলেন হালিম ভাই, উনি এবং আমি ওই ভিক্টোরিয়া ক্লাবে জয়েন করার পর আই ওয়াজ ভেরি লাকি যে আমার ফাদারের পরে যাকে আমি শ্রদ্ধা করি, আমার কোচ রহিম সাহেব, উনি জিডিআর থেকে গোল্ড মেডেল পাওয়া কোচ, ওনার হাতে পড়েছিলেন বিদায় আমি আসলাম হতে পেরেছি। ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে মানে স্মরণীয় কোনো মুহূর্তের কথা যদি বলেন যে আমার এই মুহূর্তটা আমি কোনোদিন জীবনে ভুলবো না, এরকম কোনো মুহূর্ত যদি একটু শেয়ার করেন দর্শকদের সাথে। মুহূর্ত হলো আমরা যখন আবাহনী চ্যাম্পিয়ন কিংবা মোহামেডান চ্যাম্পিয়ন হতো, সারা বাংলাদেশের যে আনন্দটা হতো, সেই আনন্দটা আমাদেরকে মাঝে মধ্যে ওরা একটা ঘটা করে একটা অনুষ্ঠান করে আমাদের নিয়ে যেত। যেমন ওল্ড টাউনে আমাকে একবার নিয়ে গিয়েছিলেন, হাজার হাজার মানুষ, এবং ওল্ড টাউনের যে ইসলামপুরের যে টিমগুলো ছিল, এরাও খেলার তৈরি করার একটা কারখানা ছিল। এবং আমি ইস্টবেঙ্গল ক্লাবে যে আমাদের ওল্ড টাউনের গল্প শুনেছি, তোমাদের আতিথ্যতা এত আদরের, এত আমাদেরকে যে আপ্লুত করেছে, আমরা তো সেই রকম আয়োজন করতে পারবো না। বাট এইটা শুনে আমার মানে গর্বে বুকটা ভরে গেল যে আমাদের দেশ আসলে অতিথি আপ্যায়ন করতে মানে শ্রেষ্ঠ আমি মনে করি। আমি যদি বলি যে জাতীয় দল এবং আপনি বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন, আপনার সবচেয়ে কাছের বন্ধু ছিল কে ওই সময়টায়? কাছের বন্ধু ছিল, আমি ভিক্টোরিয়াতে যখন খেলেছি, আমার শুরুটা যখন হলো, তখন আমার সব থেকে প্রিয় মানুষ ছিল আমার কোচ রহিম সাহেব। উনি আমাকে ছেলের মতো মানুষ করেছেন। আসলে সবাইকে ছুটিয়ে দিতেন অবসর সময়। আমাকে 1 মাস ধরে উনি একাই আমি একা ট্রেনিং করছি। আমাকে ছাড়া আমার মান্নান ভাই ছিলেন, উনি হলো ওস্তাদ, উনি ছিলেন হলো অ্যাথলেটিক কোচ, আর ফুটবল কোচ ছিলেন রহিম সাহেব। এই দুজন আমাকে হাতে ধরে উনি গড়েছেন, এবং আমি জানি না ওনাকে কতটুকু স্যাটিসফাই করতে পেরেছি, বাট আই অ্যাম স্যাটিসফাইড যে না, আমার কোচের কাছে আমি কিছু শিখেছি। মানে আমরা যদি বলি যে কোচের পাশাপাশি আজকের এই আসলাম হবার পিছনে মানে ব্যক্তিগত চেষ্টাটা অনেক ছিল। ব্যক্তিগত চেষ্টা ছিল বেশি, কারণ আমি আমার ওস্তাদের ট্রেনিং করানোর পরেও আমি 4 বেলাও ট্রেনিং করেছি। একটা প্লেয়ার 4 বেলাও ট্রেনিং করেছে। আমি ফজরের নামাজ পড়ে যেয়েই আমি দৌড়াতে বেরিয়ে চলে গেছি। আমি সংসদ ভবন ঘুরে টুরে দৌড়ায় চলে এসে আমি ঘুমাই গেছি। হঠাৎ করে 8টার সময় আমার কোচ ডাকছে, এই ট্রেনিং আছে, তুমি ঘুমাচ্ছ এখনো? আবার ওদের সাথে ট্রেনিং করলাম। তারপর পাকড়ি আলী প্রেমলাল, ওই আমাদের আবাহনী ক্লাবের মাঠের ভিতরে যে মাঠ ছিল, ওই মাঠের ভিতরে আমরা 4 ভার্সেস 4 আমরা ডুয়েল এখানে প্র্যাকটিস করতাম। এই যে আবার বিকেলবেলা 3:30টার পর থেকে আবার মাঠে দলের সঙ্গে প্র্যাকটিস করে, এই যে মানে একটার পর একটা ট্রেনিং করে নিজেকে মানে ধাতস্থ করা। শুধু তাই নয়, আমি সপ্তাহে 1 দিন যেতাম জিম করতে। এই জিমে আপনার শরীরের পাওয়ার যেটা, আমি যে জোরে দৌড়াবো
জিম একটা বিগ ফ্যাক্টর। এই জায়গাগুলো অনেকেই জানে না। এই খেলোয়াড় যারা বর্তমান যুগের যারা খেলোয়াড় তাদের আপনার মাধ্যমে আমি জানাতে চাই, জিম ইজ এ বিগ ফ্যাক্টর ফর এ ফুটবলার অর অ্যান অ্যাথলেট। কারণ জিমের আপনাকে মাসেল তৈরি করবে, বিল্ড আপ করবে, আপনার মাসে পাওয়ার আনবে, এই পাওয়ারের দিয়ে আপনি অপোনেন্টকে বিট করবেন। এখন যখন আপনি খেলা দেখেন আমাদের জাতীয় দলে যারা রয়েছে, মানে এদের মধ্যে কারোর মধ্যে দেখেন কিনা ওই পোটেনশিয়ালটা দেখেন কিনা যে খুব ভালো করতে পারে ভবিষ্যতে, এরকম কোনো ফুটবলার রয়েছে কিনা আপনার? না, আমার কাছে মনে হয়েছে যে বসুন্ধরার কিছু প্লেয়ার, দাগ কাটার মতো প্লেয়ার, ওরা আরও ভালো ট্রেনিং পেলে হয়তো আরও ভালো জ্বলে উঠতো। যেমন রাকিব ইজ এ ভেরি গুড প্লেয়ার এবং তার স্পিড ওয়ার্কটা অনেক অনেক বেটার, কিন্তু ও একটু ইনডিসিশনে ভুগে, ওর স্ট্রাইকিং পাওয়ারটা একটু কম। ও সেক্ষেত্রে বলটা কখন ছাড়তে হবে, কখন যে সে ডিলে করবে, এই জায়গাটা তার একটু ট্রেনিং নেওয়া উচিত আমার মনে হয়। যেহেতু বিশ্বকাপ সামনে, আমরা বলছিলাম যে বিশ্বকাপ নিয়ে একটু কথা না বললেই নয়। না। সেই ক্ষেত্রে যদি বলি যে বিশ্বকাপে এরকম কোনো ফুটবলার আছে কিনা যে যাকে মনে হয় যে না এবার সে খুব ভালো করবে? আমার কাছে মনে হয় যে এবার বিশ্বকাপটা গতির উপর খেলাটা হবে। স্কিলটা আমরা মনে হয় সেইভাবে আমরা মিস করব, খুব বাজেভাবে মিস করব। কারণ ফুটবল ইজ এ গেম অফ স্কিল। এইখানে যত বেশি আপনি স্কিল প্রদর্শন করবে এবং এই জাদুকারী যত ক্যারেক্টারগুলো থাকবে তারা যদি মানে জ্বলে উঠতে পারে, খেলাটা খুব এনজয়েবল হবে এবং দেখার মতো হবে। এবং এবার ল্যাটিন ভার্সেস আপনার ইউরোপ, এটা একটা বিরাট যুদ্ধ হবে আমার কাছে মনে হয়। এইখানেই জয় পরাজয় নির্ধারিত হবে, কারা কতটুকু তাদের কর্তৃত্ব খাটিয়ে জয়টা ছিনিয়ে আনতে পারবে। তবে এবার গতির খেলা হবে আমার মনে হয়। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যদি বলি যে শেখ আসলামের দুই ফাইনালিস্ট যদি জানতে চাই যে কারা দুই ফাইনালিস্ট হতে পারে এবারের বিশ্বকাপে? আর্জেন্টিনার সম্ভাবনা আছে, স্পেন আসতে পারে। স্পেন এবং আর্জেন্টিনা। শেখ আসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আরো একবার জানাচ্ছি ঈদ মোবারক। দর্শক, শেখ আসলাম যেমন বেছে নিয়েছেন দুই ফাইনালিস্ট, আপনারাও বেছে নেন, হয়তোবা মিলেও যেতে পারে। I may be wrong. অসংখ্য ধন্যবাদ শেখ আসলাম। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।